সেখানে একটা কংগ্রেসের নেতা সুভাষচন্দ্র বোস, কেউ না, অ্যাডলফ হিটলার, ওরকম একটা লেভেলের লোকের সঙ্গে গিয়ে আলাপ করা, কথা বলা, আজকের সময় দাঁড়িয়ে রাহুল গান্ধীরও সেরকম ক্ষমতা হবে না। তুমি বিশ্বাস করো সৌভিক, সেগুলো হারিয়ে গেছে। আজকে রাম মন্দির তৈরি হওয়ার পর রাম মন্দিরের আন্ডারে চলে গেছে সেই রামকথা সংগ্রহালয়, যেখানে নেতাজির জিনিস ভরে ভরে আছে। কুণালদা, থ্যাংক ইউ প্রথমেই আসার জন্য। অনেকদিন ধরে একটা প্ল্যান ছিল আমাদের, বাট এই মুহূর্তে হলো। তো আমি তোমাকেও ব্যাক অফ দ্য ক্যামেরা যেটা বলছিলাম, যেটা আমাকে ইন্সপায়ার করে নেতাজি নিয়ে কথা বলতেও বা ইয়ে করতে গিয়েও, যে নেতাজি নিয়ে যখনই আমরা কথা বলি তখন খুব একটা প্রচুর মানুষকে কথা বলতে শুনি, বাট এইভাবে কাজ করতে যেটা তুমি করে যাচ্ছ অনেকটা লম্বা সময় ধরে, সেটা আমি খুব মানুষকে দেখিনি। খুব কম সংখ্যক মানুষ রয়েছে যারা নেতাজি নিয়ে বাংলায় কাজ করছে, ইউটিউব বলো বা বিভিন্ন জায়গাতে। তো আমাকে না এটা প্রচন্ড তোমার প্রতি একটা অ্যাডমিরেশন রয়েছে এই কারণবশতই। তো তুমি এটা কিভাবে চুজ করেছিলে? দেখো, আমরা নেতাজিকে প্রত্যেকে ভালোবাসি, আমাদের মনে হয় কিছু একটা কাজ করি বা কিছু করি, বাট কখনো মনে হয় যে আমরা তথ্য কোথা থেকে পাবো, কোথায় কোথায় দৌড়তে হবে বা কি করতে হবে। তুমি TV9 বাংলা বা অনেক জায়গাতে এর আগে ছিলে, বাট নেতাজি নিয়ে পার্টিকুলার কেন যে কাজ করবো, বাকিরা তো শুধু ভাবছে, এইটা কেন ছিল? তোমাকে থ্যাংক ইউ। তুমি লাস্ট একটা বছর ধরে অপেক্ষা করেছো। তুমি আমাকে গত বছর জানুয়ারিতে ফোন করেছিলে। আসলে আমার না আজও হয় একটা জিনিস, সেটা আমার ছোটবেলা থেকে ছিল। আমার মা ছোটবেলায় যখন আমরা খুব দেশাত্মবোধক কোনো গান বা সিনেমা দেখতাম, তখন সেগুলো মা ইনফ্লুয়েন্স করতো আমাকে ওগুলো, যে তো ওগুলো থেকে আমার গুজবাম্প তখন। আর আমার একটা অদ্ভুত ব্যাপার আছে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। একটা পার্টিকুলার মোমেন্ট ক্রিয়েট হয় যখন ওটা শুনলে বা ওই জিনিসটাকে ফিল করলে চোখ থেকে জল চলে আসে। তো অনেক ছোটবেলা থেকেই এই দেশাত্মবোধক ব্যাপারগুলোর প্রতি আমার একটা আকর্ষণ ছিল। 23শে জানুয়ারি, 15ই আগস্ট, 26শে জানুয়ারি এলে আমার মধ্যে একটা অদ্ভুত অ্যাড্রিনালিন ক্ষয় হতো, সেটা এখনো হয়। তো নেতাজি নিয়ে কাজ শুরুর পিছনে ব্যাপারটা হচ্ছে যে আমি নেতাজি সম্পর্কে জানতাম না। সবাই ছোটবেলায় যেটুকু জানে আমরাও সেটুকুই জানতাম, বাঙালি পরিবারের ছেলেমেয়েরা। আমার মনে আছে 1997-এ একবার নেতাজির তখন 100 বছর পূর্তি, তখন আমি অনেক ছোট স্কুলে পড়ি। তো সেই সময় স্কুলে একটা ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, সিট অ্যান্ড ড্র। তো সিট অ্যান্ড ড্রতে আমি নেতাজির একটা পোর্ট্রেট এঁকেছিলাম। তো এই পোর্ট্রেটটা আমি ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা। তো সেই আমাকে নেতাজি ইনফ্লুয়েন্স করে। আমার মনে আছে আমি সারা রাত বসে একটা স্কেচ করছিলাম নেতাজির ওই ড্রয়িং। প্রচুর আমার সাথে একটা বাচ্চা কুকুর ছিল, ছোট্ট কুকুর একটা নিয়ে এসেছিলাম। ওই কুকুরটা আমার সাথে সারাক্ষণ বসে, আর আমি সারা রাত বসে প্র্যাকটিস করে পরের দিন স্কুলে গিয়ে যখন এটা করি ফার্স্ট হই। তো যাই হোক, সেটা দিন নেতাজিকে চিনলাম। একটা মানুষের যখন তুমি স্কেচ করো না, যারা ড্রয়িং করে তারা জানে, প্রত্যেকটা একটা মুক্ত কতগুলো লাইন্স মিলে তো একটা অবয়ব তৈরি হয়। তো তুমি প্রত্যেকটা জায়গা টাচ করছো, নোজ, আইজ, লিপস, এভরি তুমি টাচ, তোমার পেন্সিল ওই জায়গাগুলো ছুঁয়ে যাচ্ছে। তোমার কাছে ওই লোকটার মুখটা ফুটে ওঠে। তুমি পরবর্তীকালে যদি না দেখে তুমি ওটা এঁকে দিতে পারবে লোকটাকে। এটা একটা এটা সায়েন্স, আমাদের ব্রেন এভাবেই কাজ করে। তো আমার মনের মধ্যে হয়তো নেতাজি সবাই বসে গিয়েছিলেন সেই সময়, সেই বয়স থেকে। কিন্তু তারপর যখন আমার জার্নালিজম ক্যারিয়ার শুরু হয় 2006, তারপর থেকে আস্তে আস্তে আমি 2012, তখন আমার সম্ভবত আমি নিউজ টাইমে কাজ করতাম। তো সকালবেলা নিউজ পড়ে ডেস্কে বসে আছি, তো কম্পিউটারে কিছু আর্টিকেল পড়ছিলাম। তখন আমি এই নেতাজির অন্তর্ধানের বিষয়গুলো সম্পর্কে অনেক কিছু জানতে পারি, রিলেটেড গুমনামি বাবা। তখন থেকে ইন্টারেস্ট গ্রো করে। তারপর যখন আমি 24 ঘন্টাতে চাকরি করি, সেই সময় আমি ফার্স্ট মনে হয়, এটা তুমি কত সাল বলছো? 2012। আর 24 ঘন্টা যখন কাজ করি তখন 2015-এ আমি একটা প্রথম 15th অগাস্টে ইনিশিয়েটিভ নিয়েছিলাম। তখন তার আগে পর্যন্ত তখন তো ইউটিউব ছিল না, বাট ওই সময় আমি নাম করা কিছু নেতাজি অ্যাক্টিভিস্টকে 24 ঘন্টা চ্যানেলে বসিয়েছিলাম। এবং আমার মনে হয় ওটা বেঙ্গলি টেলিভিশনের প্রথম এমন কিছু আলোচনা হয়েছিল, এবং গুমনামি বাবাকে নিয়ে কোনো আলোচনা হয়েছিল যেখানে এই বিষয়গুলো এসেছিল। তারপরে মমতা ব্যানার্জি ফাইল রিলিজ করেছিল, নরেন্দ্র মোদী ফাইল রিলিজ করেছিল, বা পরিবারকে ডেকেছিল, সেটা কিন্তু আগে আমারটা আগে ঘটেছে। তো সেখান থেকে কাজ শুরু হয়। তারপরে আমি একটা নেতাজি নিয়ে ভাবি একটা স্টেপ নেবো, যে আমি একটা সংগঠন তৈরি করব। ওকে। তো দ্যাট টাইম কিছু লোকজন যারা আমাকে টিভিতে দেখেছিল, তারা খুব আমাকে ইন্সপায়ার করতো, যে
যদি কিছু করা যায় তুমি ফিল্ডে নামো। তখন আমি একটা দেশনায়ক সুভাষ জাগরণ মঞ্চ বলে একটা অর্গানাইজেশন তৈরি করি। আমি উদ্যোগ নিয়েছিলাম, আরও অনেকে ছিল। তো তাদের সাথে যখন মিশতে শুরু করি আরও অনেক কিছু জানতে পারি, সবার সাথে আস্তে আস্তে আলাপ হয়, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী, নেতাজির পরিবারের লোকজন। আর একটা সময় পর আমার মনে হয়েছিল যে এই দৌড়টা বেশি দূর অব্দি যাবে না, কারণ একটা সংগঠন চালিয়ে কত লোকের কাছে আমি পৌঁছতে পারবো। ততদিনই ইউটিউব চলে এসছে। তখন আমার মনে হয়েছিল যে আমি ততদিনে কিন্তু ইউটিউবে অলরেডি ভ্লগিং করছি। তখন আমার মনে হয় যে নেতাজি টপিকটা যদি আমি ইউটিউবে আনতে পারি তাহলে প্রচুর লোকের কাছে পৌঁছে যাবে। সো এটা ছিল আমার শুরু 2019। তখন থেকে আমার কুনালস ডায়েরি বলে একটা চ্যানেল ছিল, যেটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন সেটার নাম হয়ে গেছে আই এম বোস। তো সেই কুনালস ডায়েরি থেকে আমি শুরু করি এবং একের পর এক ইন্টারভিউ নিয়ে শুরু করি। তখন এত ইন্টারভিউ নেতাজির সংক্রান্ত ছিল না ইউটিউবে। তো ইট ওয়াজ দ্য স্টার্টিং, আই থিঙ্ক। আচ্ছা, তোমার এটা করতে গিয়ে কখনো এটা মনে হয়নি যে এটার ফলে আমার একটা পার্সোনাল লাইফ হ্যাম্পার হতে পারে বা কিছু? কারণ এই বিষয়টা নিয়ে কেউ কথা বলছে না, কোথাও একটা পলিটিক্যাল বিরোধ বা কিছু আসতে পারে। কারণ আমরা অনেকে জেনারেলি বলে থাকি যে নেতাজি নিয়ে কথা বলাটা খুব একটা স্বচ্ছন্দ বোধ করে না মানুষ। না, এরকম কোনোদিনও মনে হয়নি, ইভেন আজকেও মনে হয় না। আচ্ছা, কারণ থ্রেড বা এই ব্যাপারগুলো ছিল না মনে, কারণ আমি তো জার্নালিস্ট ছিলাম। তো আমার তো এই জিনিসগুলো দেখে দেখে আমি অভ্যস্ত ছিলাম, আমরা তো এই কাজই করতাম। তো ব্যক্তিগতভাবে যেহেতু আমাকে লোকে টেলিভিশনে দেখেছে, মুখটা চিনত, তো তারা আমার কাছ থেকে এইগুলো শুনছে, তাদের কাছে ওই অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি ছিল। আমি তখন প্রচুর লাইভ করতাম। তো আমার 24 ঘন্টাতে যিনি এডিটর ছিলেন তিনি আমাকে মজা করে দেখালেই বলতো যে কুনাল বোস সুভাষচন্দ্র বোসকে ফিরিয়ে আনবেই একদিন। এটা মজা করে বলতো যে কুনাল বোস তো একদিন সুভাষচন্দ্র বোসকে ফিরিয়ে আনবেই। ঠিক আছে, আমাকে মজা করে বলতো তুই গোল গোল চশমা করতে পারিস তো। তো এরকম নেতাজি নিয়ে অনেকে আমার সাথে মজা করতো একটা সময় পর্যন্ত। তখন ব্যাপারটা মজার পর্যায়ে ছিল, কিন্তু আজকে করে না আর কেউ। তখন নেতাজি মানেই আমি, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল, নেতাজি সংক্রান্ত কিছু আরে কুনাল। তো এটা ছিল তখন জিও যখন এখানে কিছু করেছিল আমাকেই জি দায়িত্ব দিয়েছিল। আমি নেতাজি নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম মনে আছে, ফুল অ্যারেঞ্জমেন্ট আমার ছিল। তখন সুধীর চৌধুরী জিয়ের হেড ছিলেন। তখন সুধীর চৌধুরী আমাকে পার্সোনালি মেল পর্যন্ত করেছিলেন, গোটা এন্টায়ার জি 24 ঘন্টা টিমকে মেল করেছিলেন আমার প্রশংসা করে। তো ওই প্যাশনের জায়গা থেকে না আমি ভাবিনি ব্যাপারটা অনেকটা এরকম হয়, যেমন ধরো তোমার কোনো মেয়েকে ভালো লাগলে তার বাবা যতই রাগী হোক না, কর্নেল টাইপ হোক না, কিন্তু তুমি কি এটা ভেবে এটা করো যে সে কি বলবে না বলবে? আমাদের প্যাশনটার পিছনে আমরা দৌড়ে যাই। আমি না কুণালদা কোথাও মানুষ কুণাল ঘোষকেও জানতে চাইবো যে না সরি কুণাল বোসকে, সরি আমি তো সেখানেও জানতে চাইবো যে পার্সোনাল আইডিওলজিটা তোমার কি রয়েছে। কারণ এগেইন আমার এটা খুব জানার ইচ্ছেও যে প্রত্যেক মানুষ আমরা নেতাজিকে নিয়ে ভাবি, কিন্তু সেই সাহসটা কোথাও পায় না। তো কিছু তো আলাদা রয়েছে তোমার মধ্যে, তোমার পার্সোনাল বিলিভ বা আইডিওলজিটা আমি একটু যদি জানতে চাই মানুষ কুণাল বোসকে যদি আমি বলি। পার্সোনাল আইডিওলজি আমি রাজনৈতিক দিকে যাচ্ছি না, তোমার প্রশ্নটা যতটা সহজ এর উত্তরটা অনেক ডিপে আছে। দেখো, আমরা জীবনে যাই করি না কেন, আমাদের তো ব্রেন দ্বারা পরিচালিত আমরা, কিন্তু সত্যি কথা বলতে আমরা আমাদের নিজেদের ব্রেনকেই চিনি না। আমাদের ব্রেন যতটুকু আমাদেরকে বলে ততটুকু আমরা করি, বাট আমাদের এমন অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের ব্রেন আমাদের দিয়ে করায়, কিন্তু আমরা সেটা বুঝে করি না বুঝে করি। তো একটা মানুষের মধ্যে যত বেশি চেতনার সঞ্চার হয় তত বেশি সে বুঝতে শেখে অ্যাবাউট দিস লাইফ, ইউনিভার্স, আমার জন্ম, আমি কে, ইভেন এই যে গোটা পৃথিবীটা চলছে, এই পৃথিবীটা না একটা এখনো একটা কি বলবো অজ্ঞানতার চাদর ঢাকা থাকবে। আমাদের বেসিক নিডসগুলো আমাদের এখনো ফুলফিল হয়নি। আমরা এখনো আমাদের গভর্নমেন্টের কাছে ডিমান্ড করি আমাদের রাস্তা কেন নেই, জল কেন আসেনি, আমরা কেন এখনো পর্যন্ত খাদ্যমূল্যের দাম কেন এত বেশি, খাদ্যমূল্য এত বেশি কেন। কিন্তু আমাদের ভেতরের যে অ্যাকচুয়াল একটা ওয়ার্ল্ড আছে, সেই ওয়ার্ল্ডটা না খুব আননোন আমাদের কাছে। তো যারা এই জিনিসগুলো বুঝতে পেরেছে, যে যেমন ধরো তুমি ভাবছো যে তুমি যেটা করছো তুমি সেটা ঠিক করছো, বা তুমি যেটা খারাপ করছো তোমার কখনো কখনো সেটা মেনে নিতে অসুবিধা হচ্ছে বিকজ অফ ইউর ইগো। তোমার ইগো তোমাকে কখনো কখনো বলে যে এটা আমি মাথা নোয়াবো না। বাট বেসিক জায়গা থেকে এটা নয়। বেসিক ব্যাপারটা হচ্ছে যে আমাদের হিউম্যান সাইকোলজিতে এমন অনেক অনেক জিনিস আছে যেগুলো তুমি আমি এখনো বুঝতে পারি না। আমাদের বেশিরভাগ জিনিস আমাদের হরমোন দ্বারা পরিচালিত।
আমরা বেশিরভাগ কাজ তাই করি, মানে আমাদের ভেতরে কিছু কেমিক্যাল রিয়াকশনস হচ্ছে, সেই ওয়াইজ আমরা রিয়াক্ট করছি। বাট তুমি যদি রিয়ালাইজ করতে শুরু করে দাও যে তুমি এটা কেন করছো, তখন তুমি এটা বুঝতে পারবে যে সুভাষচন্দ্র বোস কে ছিলেন। সুভাষচন্দ্র বোস যদি তোমার কাছে একজন শুধু ফ্রিডম ফাইটার হয় বা একজন ন্যাশনাল হিরো হয়, তাহলে কিন্তু তুমি এটা ধরতে পারবে না। তুমি ওই মানুষটার ভেতরে ঢুকতে হবে, যে একটা মানুষ কোন পর্যায়ে গিয়ে এই কাজগুলো করতে পারছে। এমন সময় যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে বা তার আগে কিছু এমন তো ভেতরে ছিল যে জিনিসগুলো একটা রিয়েলাইজেশনের অদ্ভুত পর্যায়ে চলে গেছিল, যখন সে রিয়েলাইজ করেছিল সেই লাইফকে। এই রিয়েলাইজেশনটা যখন তোমার মধ্যে আসতে শুরু করবে, তখন তুমি নেতাজিকে চিনতে পারবে যে নেতাজি শুধুমাত্র একটা নাম না, নেতাজি হচ্ছে একটা আইডেন্টিটি, যেটা একটা হিউম্যান বিং এর সেই চরম পর্যায়ে তোমাকে নিয়ে যায়, যেখান থেকে তুমি রিয়েলাইজ করতে পারো যে হু অ্যাম আই অ্যাকচুয়ালি, আমি কে, আমার অস্তিত্বটা কি। বিকজ এটা স্পিরিচুয়ালিটির একটা বড় জায়গা। যেমন তুমি জিজ্ঞেস করি যে খুব সহজ কথা, ধরো তোমাকে বলে তোমার নাম কি বা তুমি কে, তুমি খুব সহজে বলবে যে আমার নাম সৌভিক। বড় জোর বলতে পারো যে আমি এখানে থাকি, আমি এই পড়াশোনা করছি, আমার বাবার নাম। বাট তুমি ভেবে দেখো তোমার কোনোটাই কিন্তু তোমার পরিচয় না, বা সবকিছু তোমার বাইরে থেকে দেওয়া আরোপ। অ্যাকচুয়ালি তুমি কি, তুমি এটা জানো না। তোমার নির্দিষ্ট কিছু ডিউটিস আছে, তুমি সেই ডিউটিসগুলো পালন করবে এবং চলে যাবে। এক ধরনের পিঁপড়ে আছে যারা শীতকালে যখন মানে শীত আসে প্রবল, তারা তখন মাটির তলে ঢুকে যায়, আর ওই গর্তটা বন্ধ করার জন্য একটা পিঁপড়ে বাইরে বসে থাকে, সে মাটিটা দিয়ে গর্তটা বন্ধ করে দেয়, নিজে কিন্তু ঠান্ডায় মরে যায়। সো আমাদের দেশের ফ্রিডম ফাইটাররা তাই ছিলেন। আমাদের নেচার কিন্তু সমষ্টি নিয়ে ভাবে, তোমার আমাকে নিয়ে ভাবে না। সো যখন আমরা হচ্ছে পার্ট অফ দ্যাট মানে সোসাইটি, আমি ইন্ডিভিজুয়াল ডাজন্ট ম্যাটার, আমি নেচারের কাছে ম্যাটারই করি না। আমি যদি এই সোসাইটিকে বাঁচাতে চাই, তাহলে আই এম পার্ট অফ নেচার। আমি শুধু সেই নেচারের ইনস্ট্রাকশনটা ফলো করছি যে আমি শহীদ হয়ে যাব, আমি দেশের জন্য মরে যাব, কিন্তু আমার দেশ বাঁচবে, আমার দেশ এগোবে, আমার দেশ স্বাধীন হবে। অনেকে বলে না তখনকার দিনের লোকেদের মধ্যে কি ছিল এমন যে তারা দেশের জন্য প্রাণ দিয়ে দিত। এইটাই সাইকোলজি ছিল যে আমি ম্যাটার করি না, আমি একটা পার্ট অফ দ্যাট সোসাইটি, আমার নামটা, আমার ইগোটা ম্যাটার করে না। তো সুভাষচন্দ্র বোস ওই ছোটবেলাতেই আধ্যাত্মিকতা বুঝে গেছিলেন, অ্যাকচুয়াল মিনিং অফ লাইফ বুঝে গেছিলেন। দ্যাটস ওয়াই আমার আদর্শটা ওখান থেকে শুরু হয় যে সুভাষ বোস শুধুমাত্র ওই শ্যামবাজারের ঘোড়ার পিঠে বসে থাকা মানুষটা নয়, একটা অদ্ভুত গভীরে যাওয়া ফিলিংস। ওর চিঠিগুলো যদি তুমি পড়ো, যখন মান্দালয় জেলে বন্দি ছিলেন সেই সময় চিঠিগুলো যদি ফিলিংসগুলো পড়ো, একটা মানুষ জেলের বন্দি রয়েছে, তিনি বলছেন যে যখন জেলের কারাগারের মধ্যে যখন সূর্যের আলোটা এসে পড়ে এই দিনের শেষে, মাঝে মাঝে এখানে বসে ভাবি যে কারাগার থেকে কোনোদিন মুক্ত হতে পাবো কিনা, আমার সুন্দর বসুন্ধরাকে দেখতে খুব ইচ্ছে হয়। মানে রিয়েলাইজেশন, চেতনা ভরপুর ছিল মানুষের মধ্যে। দ্যাটস ওয়াই হি ইজ নেতাজি। আজকের অ্যাকচুয়ালি আমাদের পডকাস্টের টপিকটা দেখো, নেতাজিকে নিয়ে আমরা তথ্যমূলক অনেক চ্যানেলে পাই বা অনেক জায়গায় এখন শুনতে পাই, এখন ইয়েটা বাড়ছে মানুষের মধ্যে, এক্সপোজারটাও এসছে নেতাজিকে নিয়ে। আমার না একটা জিনিস মনে হয় যে আজকের ইউথ নেতাজির সাথে কিভাবে কানেক্ট করবে। সাপোজ এই যে আমরা স্পিরিচুয়ালিটির কথা বলছিলাম বা মানুষ নেতাজিকে কোথাও জানার কথা বলছিলাম, সেখান থেকে আমার মনে হয় যে তুমি বললে একটা কথা যে তার মধ্যে বা তার পরিবারের মধ্যে এমন কিছু একটা ছিল বা তার স্পিরিচুয়ালিটিটা সে ছোটবেলায় জেনে গিয়েছিল। তো সেখান থেকে আজকের জেনারেশন কি শিখতে পারি, মানে কি লার্নিংস রয়েছে আজকের ইউথের জন্য, যে এইটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, মানে শিক্ষাটা খুব প্রথমার্ধে জীবনের। মানে এটা শুধু নেতাজি বলে নয়, কিন্তু তৎকালীন সময় তুমি যদি একের পর এক স্বাধীনতা সংগ্রামীদের দেখো, তারা কিন্তু বেশিরভাগই স্পিরিচুয়াল ছিলেন। আচ্ছা, তুমি ঋষি অরবিন্দকে দেখো, তিনি অরবিন্দ ঘোষ ছিলেন এক সময়, এরকম বহু নাম আছে। তাদের মধ্যে আধ্যাত্মিকতা ভরে ভরে ছিল, কারণ আধ্যাত্মিকতা না থাকলে মানুষ সেই চেতনার পর্যায়ে পৌঁছতে পারে না। কারণ তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো যে আজকেরকার ইউথকে যেটা বুঝতে হবে। কুণালদা আমি একটু ইন্টারাপ্ট করব, কোথাও কি নেতাজি বৈরাগ্যটা বুঝে গিয়েছিলেন এট দ্য এজ অফ 15 বা তার আগে? এটা তোমার কি মনে হয়? দেখো, বৈরাগ্য এই ধরনের টার্মগুলো খুব ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। কারণ হচ্ছে পরিস্থিতিটা না, মানে মানুষকে পরিস্থিতি অনুযায়ী রিয়াক্ট করতে হয়, এটা হচ্ছে নিয়ম। এখন ব্যাপারটা যদি এভাবে ভাবো যে অনেকে বলে যে শ্যামবাজারের ওরকম একটা ড্রেস পরা, পোশাক পরা ওটা মানুষ, তুমি যদি আজকে 10টা লোকের কাছে নেতাজির ওইরকম একটা ছবি নিয়ে যাও, দেখলে বলে দেবে এটা নেতাজি। কিন্তু তুমি যদি নেতাজির একটু অন্যরকম পোশাকের ছবি নিয়ে যাও, দেখলে চিনতে পারবে না। অল ওভার ইন্ডিয়ার কথা বলছি, বাঙালিরা পারবে, বুঝতে পারবে, কারণ নেতাজির ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে। কারণ কি হয়, আমাদের ব্রেন প্রত্যেকটা জিনিস না ছবিতে ভাবে, পিকচারে ভাবে না। তো আমাদের তো ফটোগ্রাফিক মেমোরি, তো আমাদের কাছে নেতাজির ওরকম একটা ছবি ক্রিয়েট হয়ে রয়েছে। তাই জন্য আমরা ভাবি যে নেতাজি সাধু হতে পারেন, হতে পারেন। কারণ নেতাজি সাধু হতে পারেন, কারণ যে মানুষটা
তৎকালীন সময় ওরকম একটা বিশ্বযুদ্ধ যখন চলছে, যে সময় ভারত থেকে যতই খারাপ হোক না কেন, কিন্তু জার্মানি সেই সময় একটা ভয়ঙ্কর শক্তি, সেই দেশটা তখন ভারতবর্ষকে একটা জঙ্গলের দেশ মনে করতো। একটা কংগ্রেসের নেতা সুভাষচন্দ্র বোস, কেউ না, অ্যাডলফ হিটলার, ওরকম একটা লেভেলের লোকের সঙ্গে গিয়ে আলাপ করা, কথা বলা, আজকের সময় দাঁড়িয়ে রাহুল গান্ধীরও সেরকম ক্ষমতা হবে না, এত বড় একটা পজিশনে থেকেও, ঠিক আছে? সো ওটার জন্য না স্পিরিচুয়ালিটি দরকার হয়। একটা মানুষ সেই সময় বসেও সিঙ্গাপুরে তিনি সেই রাত্রিবেলা লাল শালু পরে তপস্যা করতেন, ধ্যান করতেন। এবং আজাদিন ফৌজের প্রচুর যারা সেনানী ছিলেন, যারা ভেটারেন ছিলেন, তাদের পরিবারের সাথে কথা বলে আমি জানতে পেরেছি, বা তারা বলেছেন যে নেতাজি এতটাই আধ্যাত্মিক ছিলেন, তিনি প্রত্যেক রাতে দরজা বন্ধ হয়ে যেত এবং তিনি ঘরে বসে ধ্যান করতেন। ব্যাপারটা এখানে যে আমি মেলাতে পারছি না, কারণ আমার ওই কৌটের মধ্যে সেই বল ভরা রয়েছে, আমি ঢাকনাটা আটকে রেখে ওই কনসেপ্ট নিয়ে বেঁচে আছি, আমি খুলছি না নতুন কিছু ইনফরমেশন আমার নিজের মধ্যে নেওয়ার জন্য। তো ইউথ এখন আগের থেকে অনেক বদলে গেছে, অ্যাকসেপ্টেন্স বাড়ছে, মানুষ বুঝতে শিখছে যে নেতাজি একটা রক্তমাংসের ব্যক্তি, তিনি কোনো ছবি নয়, তিনি কোনো নাম নয় যে এটা আজ থেকে বহু বছর আগে শাহজাহান একটা তাজমহল বানিয়ে দিয়ে গেছিল। আজকে তারা এই পৃথিবীতে এক্সিস্ট করতেন। আজকে তুমি আমি বসে পডকাস্ট করছি, 100 বছর আগে নেতাজি পৃথিবীতে, এই ভারতবর্ষে, বাংলায়, কলকাতায় ছিল, এই কলকাতার রাস্তাঘাটে ঘুরে বেড়াতো সে, ভারতের স্বাধীনতার জন্য সে এখানে ওখানে বিভিন্ন জায়গায় দৌড়চ্ছে, সে মানুষটা তোমার আমার মতনই মানুষ ছিল। সেখান থেকে মানুষটা যখন এরকম লেভেলের কর্মকাণ্ড করে, তোমাকে বুঝতে হবে যে আজকের ইউথ সেই ইন্সপিরেশনটা খুঁজতে পারে এই কারণে, কারণ আজকালকার ইউথের বেশিরভাগই আমরা আমাদের নিজেদের প্রবলেম নিয়ে আমরা সেটাই সলভ করে উঠতে পারছি না, কারণ ওরা বুঝতে পারছি না যে লাইফের গোলটা কি, আমাদের উদ্দেশ্যটা কি। আমরা শুধু আমাদের দিন কিভাবে কাটবে, আমাদের সংসার কিভাবে কাটবে, আমাদের প্রেম, আমাদের সাংসারিক জীবন, বউ বাচ্চা, গাড়ি বাড়ি, দ্যাটস অল আমাদের লাইফ, আমরা সাধারণ মানুষ। কিন্তু এর বাইরে যদি তুমি ভাবতে চাও, আমি বলছি আজকে তোমাকে দেশ স্বাধীন করতে হবে, কিন্তু তোমাকে তো সোসাইটিতে কিছু দেওয়ার আছে, আরো প্রচুর জিনিস রয়েছে, অনেক কিছু আছে, কারণ আমাদের দেশ তো এখনো সম্পূর্ণ হয়নি, আমাদের প্রচুর প্রবলেম আছে লাইফে। আমরা কি আমাদের পরিবার থেকে আমরা এখন এমনটা হয়ে গেছি, তখনকার দিনের ছেলে মেয়েদের এরকম শেখানো হতো না। যে এখন কিন্তু তুমি কলেজে একটা ছেলেকে ভর্তি করলে বা মেয়েকে ভর্তি করলে প্রথমে বলবে যে কলেজে ঢোকার মুখে বাদিকে ছোট ঘরটা বা ডান দিকে ছোট ঘরটা ঢুকবেন, কিন্তু ইউনিয়ন রুম, এটা আমাদের বাবা মারা শিখিয়ে দেয়। আমরা ছোটবেলা থেকে রাজনীতি থেকে বিমুখ, রাজনীতি মানে খারাপ জিনিস, কিন্তু এই রাজনীতি তোমাকে প্রত্যেকটা দিন চালিত করে। তুমি কি খাবে, কি পড়বে, তুমি কোথায় ঘুরতে যাবে, সমস্তটা কিন্তু রাজনৈতিক ডিসিশনের উপর নির্ভর করছে। তাহলে তুমি যদি রাজনীতি থেকেই সরে যাও, তুমি যদি রাজনীতিটাকেই খারাপ বলো, আর তাহলে তুমি সেই রাজনীতি ভোট আসলে গালাগাল করছো। এটা তো সেই সিস্টেম, যে সিস্টেমটাকে নেতাজি একসময় বদলানোর চেষ্টা করেছিলেন ব্রিটিশদের হাত থেকে। আজকে তোমার দেশেও তোমার হাতে কিছু করার থাকতে পারে, তুমি চাও তুমি মোদিকে পছন্দ করতে পারো, নাও করতে পারো, তুমি মমতাকে ভালোবাসতে পারো, না ভালোবাসতে পারো, বাট তুমি কি সেটাকে বদলানোর জন্য কিছু করছো না। কোথাও আমরা নিজেদের চিন্তা ভাবনার মধ্যে আটকে গিয়েছি, যেটাকে একটু খোলার প্রয়োজন রয়েছে, আমাদের মাথায় সবকিছু অ্যাকসেপ্ট করার প্রয়োজন রয়েছে, এবং কোনো কিছুকে ডাইরেক্ট খারাপ বা ভালো না বলে সেটার মধ্যে এন্টার করে কিছু তো রয়েছে যার জন্য সেটা এক্সিস্ট করছে। আমি ফর অ্যান এক্সাম্পল, রাজনীতি, কিছু তো রয়েছে তার মধ্যে, ভালো বা হোক বা খারাপ হোক, কোনো কিছুকে ডাইরেক্ট ভালো খারাপ না বলে দিই, সেটার মধ্যে যদি আমরা জানি সেটাকে, এবং তারপর ইউথ যদি সেখানে আসে এবং তারপর সেটাকে পরিবর্তন করার চেষ্টা করে, যদি খারাপ হয়ে গিয়ে থাকে সেটাকে ভালোর দিকে নিয়ে যাওয়া, ফর দ্য গুড অফ পিপল, ফর দ্য গুড অফ সোসাইটি, এটাই বোধহয় তুমি বলতে চাই। আমার মনে হয় বক্তব্যটা এটাই ছিল যে আমরা এখন সংকীর্ণ রাজনীতির কথা বলছি, যে ব্যক্তি আক্রমণ, রাইট, এ ওকে কত ভোট পাবে, এইটা নিয়ে আলোচনা। কিন্তু আমরা কি সাধারণ মানুষের কথা বলছি? আমরা কি বলছি যে একটা সরকার ক্ষমতায় আসার পর, বা আমরা নিজেরা কি পারি যে চ্যারিটি না করে আমরা পলিটিক্যালি সেই জায়গাতে গিয়ে আমরা সেই মানুষের সাথে সেই জিনিসগুলো করব? তোমার কি মনে হয় না যে তুমি বলছো যে একটা দেশের নেতা এরকম করা উচিত, এরকম করা উচিত, নেতারা কি এগুলো জানে না? তাহলে যিনি নেতা হচ্ছেন তিনি তাহলে সেটা বুঝতে পারছেন না কেন? কারণ তার মধ্যে সেই চেতনাটা নেই, বা তিনি সেটা করতে পারছেন না, সেই সুযোগটা নেই। তুমি নেতাজিকে আদর্শ মনে বাড়িতে এসে পুজো করছো, লাভ নেই করে। আরাধনা করো, কিন্তু আরাধনা করার সাথে সাথে তুমি কি নিজের জীবনে সেটাকে কোথাও অ্যাপ্লাই করার চেষ্টা করেছো? উনি তো করে গেছেন ওনার জীবনে, বাট আমি হয়তো, আমাকে কেউ বলতে পারে যে আপনি কি করছেন, আপনি কিছু করছেন এরকম। দেখো, আমার কাজ তো আমি জানি কতটুকু আমার গণ্ডি, আমি আজকে কি করছি কালকে আমি জানি না কালকে কি করবো, কিন্তু আমি তো চাইছি যে সোসাইটিকে বোঝাতে যে সংকীর্ণ তোমার ধ্যান ধারণার বাইরে বেরো, বোঝার চেষ্টা করো যে মানুষগুলো কোন সাইকোলজি, কোন আদর্শ, কোন নীতি নিয়ে চলে আজকে এই পথে গেছিলেন। তখনকার দিনে তুতু ম্যামে রাজনীতি ছিল না, গান্ধীর সঙ্গে বিরোধিতা ছিল সুভাষচন্দ্রের, নেহেরুর, কিন্তু সেটা কখনো শুনেছো মুখ দিয়ে তারা বলেছেন? একটা ভদ্রস্থ জায়গা ছিল,
যেটাকে এই যে রেসপেক্ট একে অপরের প্রতি, হতে পারে আমরা নীতিগতভাবে আলাদা, সুভাষচন্দ্র সেটা শিখিয়েছেন আমাদের, যে এত কিছুর পরেও তিনি গান্ধীকে রেসপেক্ট করেছেন। তিনি এত কিছুর পরেও সিঙ্গাপুরে বসে সুভাষচন্দ্রকে ফাদার অফ দ্য নেশন, নেতাজি বলেছেন গান্ধীজিকে ফাদার অফ দ্য নেশন। এই যে সাইকোলজি, এইটা হচ্ছে আদর্শ, এটা হচ্ছে সেই শিক্ষা, সেই চেতনা। পড়াশোনা করলেই মানুষ বিদ্যান হয় না। এবং এটাই হয়তো হিউম্যান সাইকোলজির সৌন্দর্য, যে প্রত্যেকটা মানুষ আলাদা ভাববে। এটাই হয়তো সৌন্দর্য। মানে আমরা যদি সবাই এক ভাবতে শুরু করে দিই, তাহলে হয়তো বিকাশ ঘটবে না সমাজের। আমি অ্যাকসেপ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটা জায়গায় আসবো না, যখন নেতাজির কথা হতো, আমি কেন বৈরাগ্যের প্রশ্নটা তোমার কাছে তুললাম, সেটা হচ্ছে আমাকে খুব ইন্সপায়ার করতো একটা জিনিস, বা এখনো আমার এই প্রশ্নটা বারবার মনে হয়, যে একটা মানুষ সেই সময় সে কত কিছু করতে পারতো, সে কতটা ব্রিলিয়েন্ট ছিল একাডেমিক্যালি। আমি যদি চলে যাই, সে ওই রকম একটা পরীক্ষায় ওই রকম র্যাঙ্ক করার পর ওই কম বয়সে সে ছেড়ে যখন সেটা চলে আসতে পারে, এবং পরবর্তী জীবনেও নেতাজি এমন অনেক কাজ করেছেন যেটাকে মনে হয় সে, তার কাছে নিজের পার্সোনাল লাইফ বলে কিছু ছিল না। মানে ওই সময় ওটা ছাড়ার কথা কেউ ভাবতেও পারে না। তখন গিয়ে আমার না মনে হতো যে এই মানুষটা যা যা করে গিয়েছেন, আমরা তার উত্তরসূরি হয়ে আমরা কি করছি, আমরা এগুলো করছি। এই ছোট যে সংকীর্ণতার কথা তুমি বলছিলে, সেটা নিয়ে আমরা লড়াই করছি, সেটা নিয়ে পড়ে রয়েছি। এটা কি আমরা সেই মানুষটাকে গিফট করছি? মানে যে আমাদের জন্য এত কিছু করে গিয়েছেন, ইনফ্যাক্ট সকলের জন্য করছিলেন না, সকল ভারতবর্ষের জন্য করছিলেন। আমরা কি মানে এই নিজের এই আমাদের জেনারেশন হোক বা যারাই হোক, আমরা নিজেদের সমস্যাগুলোর থেকে বেরোতে পারছি না? একটা মানুষ কি কি ছেড়ে দিয়েছেন তার খুব কম বয়সে। তুমি যে হরমোনের কথা বলছিলে, যে আমাদের কম বয়সে হোক বেশি বয়সে হোক, আমরা সবসময় একটা ইয়ে দ্বারা চালিত হই। তো সেই মানুষটারও সেই বয়সটাতেই ছিলেন যখন তিনি কিছু ডিসিশন নিচ্ছিলেন বড়, এবং সেটা হয়তো একটা বিগার প্রসপেক্টে আমাদের ভবিষ্যতের জন্য নিচ্ছিলেন, গোটা ভারতবর্ষকে তিনি দেখছিলেন সেই অর্থে। তো আমার কোথাও মনে হয় যে এখান থেকে মানে ইউথের জন্য কি হতে পারে, যে এখান থেকে কি হতে পারে ইউথের জন্য? তিনটে জিনিস আছে দেখো বেসিক্যালি। তুমি কি ভাবো, তুমি কি করো, আর তুমি যেটা ভাবছো আর করছো তার মাঝখানে যদি একটা দেখো ফাঁক থাকে অনেক সময়। তুমি অনেক কিছু জানো, এটা করতে নেই, এটা করতে নেই, কিন্তু তুমি সেটা করো। তার মানে তোমার চিন্তার সঙ্গে তোমার কাজের মিল নেই, কানেক্টেড নও তুমি অ্যাকচুয়ালি নিজের সাথে। সো এই যে কানেকশনটা যখন তৈরি হয়ে যায় না, যে আমি যেটা ভাবি আমি সেটাই করি, আমি যেটা বিশ্বাস করছি, আমি যেটা করছি আর যেটা আমি ভাবছি সবটাই এক, তখন না বৈরাগ্য ম্যাটার করে না। বৈরাগ্য একটা পার্ট হয়ে যায়, তখন অটোমেটিক্যালি স্যাক্রিফাইস তোমার লাইফে চলে আসবে। কারণ তোমার উদ্দেশ্যটাই সেটা, যেখানে তোমাকে সব স্যাক্রিফাইস করতে হচ্ছে। স্যাক্রিফাইস তোমার কাছে যখন স্যাক্রিফাইস টার্মটাই আসছে না, তখন তুমি তো জানো তুমি এটা করতে এসছো, তুমি এটাই উদ্দেশ্য, এটাই করতে তুমি চাও। তো আমাদের প্রত্যেকটা প্রজন্মের মধ্যে না বারুদ আছে, তুমি শুধু সেই বারুদের আগুনটা জ্বালাতে হবে। সেই বারুদের দেশলাই কাঠিটা মেরেছিলেন বিবেকানন্দ সেই সময় দাঁড়িয়ে। আজকের সময় তোমার টিচাররা, তোমার সোসাইটির টিচাররা কি সেই কাজটা করছেন? শিক্ষকরা, যারা বাচ্চারা তো ছোটবেলায় বুঝবে কি করে, তাদেরকে তো সেটা বোঝাতে হবে। তাদের মাটির দলার মতন পুতুলটা তো শিক্ষকরা বানাবেন না, অ্যাকচুয়ালি রূপটা তো তারা দেবেন। তুমি আমি যখন স্কুলে পড়েছি, ভাবো সেই সময় শিক্ষক মশাইরা অন্যরকম ছিলেন। আজকালকার টিচাররা অনেকটা ডিমোটিভেটেড তাদের লাইফ নিয়ে, তাদের সমস্ত নিয়ে। এখনকার সেই ছাত্র তৈরি করার, মানুষ তৈরি করার কারিগর খুব একটা নেই। তো বিবেকানন্দ ইন্সপায়ার করেছিলেন, ঠিক কথা। সুভাষচন্দ্র কিন্তু তার শিক্ষক মশাই দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। ছোটবেলায় যখন ক্ষুদিরামকে শহীদ হতে দেখেছিলেন, সেই ক্ষুদিরাম তাকে ইন্সপায়ার করেছিলেন। তোমার মধ্যে, প্রজন্মের মধ্যে সেই ইন্সপিরেশন দরকার, সেই বারুদগুলো দরকার। তুমি বারুদ ছেড়ে দাও না প্রজন্মের মধ্যে, দেখবে প্রত্যেকটা ছেলে বারুদ হয়ে দৌড়বে, এবং তাদেরকে সঠিক পথ দেখাতে হবে। আজকে তোমার সমাজ ব্যবস্থায় তোমার লিডার নেই, নেতা নেই, যে তাকে দেখে তুমি উদ্বুদ্ধ হবে, যাকে দেখে তোমার অ্যাড্রিনালিন ক্ষয় হবে, তোমার ভেতর আগুন জ্বলবে, তার কথা শুনে তুমি মানে তোমার ভেতরটা, মানে তোমার রক্ত ছোটা দৌড়াদৌড়ি শুরু করে দেবে তোমার ধ্বনিতে। সেটা কোথায় নেই। সোসাইটি আজকে কিরকম একটা মিয়মান হয়ে রয়েছে। খুলনা এই জেনারেশনের মধ্যে তো পোটেনশিয়াল রয়েছে, বা আমার মনে হয় ভারতবর্ষে সবসময় পোটেনশিয়াল ছিল। এটা কি শিক্ষার কারণে কোথাও আমাদের স্কুল বা যে জায়গা থেকে আমরা উঠে আসছি, কোথাও গিয়ে আমরা প্রচন্ড ব্যক্তিকেন্দ্রিক হয়ে গিয়েছি? এবং আমি আর একটা জিনিস জিজ্ঞেস করবো, যে মানুষ গড়ার হচ্ছে না, মানে আমার যেটা মনে হয় মানুষ গড়া হচ্ছে না, একাডেমিকের উপর আমরা প্রচন্ড খেয়াল করে দিয়েছি, যে একটা বাচ্চাকে ইয়ে করতে হবে, সেফ লাইফ, চাকরিটা পেতে হবে, অন্য কিছু করতে গেলে বাবা যাস না, স্পেশালি বাঙালি। তো কোথাও গিয়ে আমরা মানুষের শির দ্বারা তৈরি করছি না। আমার এটা খুব ব্যক্তিগতভাবে একটা আমি ইয়ে নিয়ে কথা বলছি। আমার মায়ের সাথেও কদিন আগে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, যে মাকে বলছিলাম যে মা, আমি এখন যে প্রবলেমগুলো ফেস করছি না লাইফে, যে হতাশাগুলো আসছে, যে জীবনে চলতে গিয়ে যেগুলো আমি ধাক্কা খাচ্ছি, এটা আমাকে স্কুলে কোনোদিন শেখায়নি। আমাকে যেগুলো শিখিয়েছে,
আমি বলবো না সব কাজে আসছে না, সেটা একটা বাজে কথা বলা হবে, বাট অধিকাংশই আমার কাজে আসছে না, অধিকাংশই কাজে আসছে না। তো তুমি হয়তো এই শিক্ষাটার কথা বলছো যেখানে মানে আমাদের মানুষ হিসাবে আমরা কতটা স্ট্রং মাইন্ডসেট, শুধু আমি বলবো না স্ট্রং মাইন্ডসেট, না আদর্শের যে কথাটা, আদর্শটা বোধহয় কোনোভাবে তৈরি হচ্ছে না। আদর্শ, দেখো এখনকার দিনে সমস্যাটা এখানে তো হবেই, তো প্রত্যেকটা মানুষ চায় যে সে তার জীবনে বড় হয়ে এমন কিছু একটা করবে যে তার পেট চলতে পারে, এটা তো খুব বেসিক একটা নিড না? তো ডেফিনেটলি তোমার যদি সমাজ ব্যবস্থাতে সেরকম পরিস্থিতি না তৈরি হয় যে তোমার এডুকেশনটা শুধুমাত্র তোমাকে শুধু একটা চাকরি পাওয়ার জন্য, তো ওইটুকুই তুমি শিখছো। আদর্শর জায়গাটা হচ্ছে যে এখনকার দিনে আদর্শ তৈরি করা সেই মন্দিরগুলো নেই যেখান থেকে আদর্শগুলো জন্মাতো তখনকার দিনে। এই আদর্শ তৈরি হওয়ার জন্য তোমাকে শুধুমাত্র টিচার্সদের দোষ দিলে হবে না, পেরেন্টসদের একটা বিশাল বড় ভূমিকা আছে। এখনকার দিনে পেরেন্টসরা মনে করে যে ছেলেমেয়েরা ইংরেজি শিখে গেলে মানে তারা অনেক বড় বিদ্যান হয়ে গেছে, ঠিক আছে, তারা কোনো বিভিন্ন ফিল্ডে গিয়ে একটা চাকরির ক্ষেত্রে ইংরেজি বলতে পারে, আমার ছেলে বিশাল বড়, আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, কিন্তু সে জানে না যে কিভাবে আরেকজনের সাথে কথা বলতে হয়, সে জানে না বড়দের সাথে কিভাবে বিহেভ করতে হয়, কারণ তাকে তো শেখানো হয়নি। কারণ এই যে তুমি শেখাচ্ছ না, কারণ তুমি নিজেও জানো না, তাই তোমার মধ্যে ওইটা মানে ট্রান্সফার হয়নি তোমার আগের প্রজন্ম থেকে। এখন এটা যে সব বাবা মা পারবেন তা নয়, শিক্ষিত অনেকেই হয় না গো, মানে সবার পুঁথিগত বিদ্যা থাকে না, কিন্তু আদর্শ অনেকের থাকে। এটা কোন শিক্ষার কথা বলছো? পুঁথিগত বিদ্যা না মানুষ গড়ার যে শিক্ষার কথা বলছো, যে বাবা বিক্রি হয়ে যাস না? পুঁথিগত বিদ্যার তো দরকার আছেই আজকালকার সমাজ ব্যবস্থায় চলতে গেলে, কিন্তু তার সাথে সাথে তোমার মধ্যে সেই নীতি আদর্শ বোধগুলো যদি না আসে, যেটা জেনারেশন একটা সময় অবধি আমাদের নিয়ে এসেছিল, আজকে সেটা তুমি ডাইভার্টেড হয়ে যাচ্ছ সোসাইটির দ্বারা। তোমার প্রবলেমস আছে, তোমার কাছে এখন নেতাজি একটা নাম, সেই জন্য একটা ছুটি, ও শুনতে ভালো লাগছে, একটু শুনি না, ঠিক আছে। ব্যক্তিগত জীবনে কে যায় ভাই এসব ঝামেলা, পলিটিক্যাল প্রবলেমের মধ্যে, ভাই না তুই যাস না, পুলিশের প্রবলেম হবে, এই হবে, আমরা তো পালাচ্ছি সোসাইটিতে, সবকিছু থেকে দূরে চলে যাচ্ছি। এখন প্রবলেমটা হচ্ছে কি বলতো, তুমি ওই কুণাল বস্তু এখানে এসে বসে অনেক বড় বড় কথা বলছে, সে নিজে কি করছে? আমি কোনোদিনও কিছু ভেবে কিছু করিনি আমার জীবনে, আমি প্রত্যেকটা কাজ শুধু আমার ভালো লাগার জায়গা থেকে করেছি। আমি আমার চাকরি ছেড়েছি ভালো লাগার জায়গা, চাকরি করেছি ভালো লাগার জায়গা থেকে। আমি একটা সময় ব্যাঙ্গালোরে ব্যাংকে চাকরি করতাম, সেসব ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে মিডিয়াতে চলে এসেছিলাম। মিডিয়াতে এসে আমি এক সময় মনে হচ্ছিল আর কতদিন শুধু খবর করে কি হবে, চলো সোসাইটির জন্য কিছু করি। আজকে আমার কাজটা তো সোসাইটির জন্য। মানে তোমার হয়ে এই উত্তরটা হয়তো আমি দিতে পারবো, যেটা আমি তোমাকে ব্যাক অফ দ্য ক্যামেরা বলছিলাম, যে এই মানুষটা সেটা করছে যেটা একটা আদর্শকে পৌঁছে দিচ্ছে প্রচুর মানুষের কাছে, একটা ইন্সপিরেশন ছিল যেটাকে আমরা হয়তো হারাতে বসেছিলাম, প্রচুর তথ্য ছিল না। তুমি সেই মিডিয়ামটা, তুমি জানো না কত মানুষকে তুমি ইন্সপায়ার করেছো, যেটা তুমি আমাকেও সত্যি কথা বলতে করেছো, এবং সেটা আমি তোমাকে বলছিলাম পেছনে। এবার তুমি কন্টিনিউ করো। এখানে একটা কথা আছে, আমি কথাটা বলতে গেলে না এখনো চোখে জল আসে। মানে এই যে তুমি বলছো না আদর্শ, একটা মানুষের আদর্শ, তার ব্যক্তিত্ব, তার ওয়ার্ডস ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ। তুমি তোমার জীবনকে যদি নদীর মতন বইতে দাও, সেটা সহজে বয়ে যাও, খুব ইজি। কিন্তু তুমি যখন নিজের কাছে নিজেকে ধরা দেবে এবং নিজের কাছে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে, নিজের কাছে নিজে যখন সৎ হবে, সেই বাঁধন, সেই যে তুমি তৈরি হচ্ছ না, এটা ইটস ভেরি ডিফিকাল্ট বাট ইট ইজ আইডিয়াল। কেন তোমাকে এই কথাটা বললাম? নিজের কাছে সৎ হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইফে। আমরা পারি না, আমরা হেরে যাই সব ক্ষেত্রে, আমাদের মধ্যে রিগ্রেট হয় পরে, যেটা না করলেই ভালো হতো, এটা কেন করলাম। নেতাজি যখন গোমোতে গিয়েছিলেন ভারারিতে, ওনার মেজদাদা শরৎ বোসের যে বড় ছেলে ছিলেন অশোকনাথ, তার বাড়িতে, যেখানে শিশির বোস তাকে নিয়ে গিয়েছিলেন, উনি ওখানে একজন ইন্স্যুরেন্স এজেন্টের ছদ্মবেশে গিয়েছিলেন, মোহাম্মদ জিয়াউদ্দিন। এখানে গল্পটা দুরকম পার্ট আছে। অনেকেই বলেন যে মীরা বোস, যিনি অশোকনাথের স্ত্রী ছিলেন, তিনি জানতেন না যে ওনার শ্বশুর মশাই ওখানে এসছেন। অশোকনাথ সকালবেলা অফিসে যাওয়ার ছিল, ওনার বউকে বলেন যে মীরা, উনি এসছেন আমাদের বাড়িতে অতিথি, ওনাকে তুমি সেবা করো, দুপুরে খাওয়া টাওয়ার ব্যবস্থা করে দিও, আমি বিকেলে এসে ওনার সাথে কথা বলবো। তো অশোকনাথ যখন বিকেলে আসেন, একটা ভার্সন বলে যে মীরা বোস জানতেন না এবং অশোকনাথ ওনাকে কথা বলে উনি চলে যান। মাঝপথে অশোকনাথ গাড়ি নিয়ে যান, শিশির এবং অশোক, মীরাকেও গাড়িতে নেওয়া হয়েছিল এবং ওইখান থেকে উনি গাড়িতে আবার ওঠেন। এটা একটা ভার্সন। আর অনেকে বলেন যে না, মীরা বোস জানতেন। তো দুটো ভার্সন যাই হোক না কেন, ঘটনাটা এটা, যখন মাঝপথে উনি গাড়িতে ওঠেন, তখন মীরা বোস এই ভার্সনটা যে জানেন না ভার্সন আর না জানা ভার্সনের মধ্যে কথাটা কিন্তু একই। সেটা হচ্ছে মীরা বোস, আমি না জানা ভার্সনটাই বলছি, মীরা বোস খুব অবাক হয়ে যান যে এই লোকটা তো এতক্ষণ আমাদের বাড়িতে ছিল সারাদিন, ইনি তো চলে গেলেন, ইনি আবার গাড়িতে উঠলেন কেন? এই ঘটনাটা বলছেন আমাকে
মীরা বোস এবং অশোকনাথ বোসের কন্যা জয়ন্তী রক্ষিত। ওনার এখন অনেক বয়স হয়ে গেছে, ওই নেতাজির নাম নেই। বলছেন মা যখনই এই প্রসঙ্গে কথা হতো, উনি তো নেই, উঠে চলে আসতো। পরিবারে যখন এই নিয়ে আলোচনা হতো মা উঠে চলে আসতেন। ঘটনাটা ঘটেছিল যে মীরা বোস অবাক হয়ে বলেন যে মানে উনি তো, তখন অশোকনাথ বলেন যে মীরা চিনতে পারছো কে? অবাক হন। তখন ওনার পরিচয় দেয়াতে উনি অবাক হয়েছেন, বলছেন রাঙাবাবু আপনি আপনি এরকম করে আমার বাড়ি থেকে যেতে পারেন না, আপনি গাড়ি ঘোরান, চলুন আপনি আমার বাড়িতে যাবেন, আবার চলুন, মানে আপনি কি মানে এরকম করে আপনি আমার বাড়িতে প্রথমবার এসেছেন আর এরকম করে চলে যাবেন? তখন নেতাজি ওনাকে একটা কথা বলেছিলেন যে শোনো মা, আমি একটা বড় মিশনে যাচ্ছি, আর এই মিশনের কথা কোনোদিন কাউকে বলো না। আমি তোমার বাড়িতে এসেছিলাম, এই কথাটা কোনোদিন কাউকে বলো না। যদি কোনোদিনও কেউ জানতে পারে, ব্রিটিশ পুলিশ যদি কোনোদিনও জানতে পারে, তাহলে তোমার হাজবেন্ডের প্রবলেম হবে। জয়ন্তীদীপ বলছেন যখন আমার মাকে কথাটা আমি বলতাম যে মা এখন তো অনেক দিন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, সবাই জানতেও পেরে গেছে ওনার মহানিষ্ক্রমণের ব্যাপারে, তুমি এখনো কিছু বলো না কেন? আমার মায়ের চোখ দিয়ে জল আসতো, বলতো তোরা কি আমাকে এটা বলতে বলার? আমাকে এই কথাটা বলেছিলেন সুভাষচন্দ্র বোস যে কাউকে কথা বলবে না বৌমা। কোনোদিনও জয়ন্তী এই কথাটা ভেবে দেখেছিস? উনি একবারও বলেননি যে এই কথা জানতে পারলে আমার সমস্যা হবে। উনি বলেছিলেন এই কথা জানতে পারলে তোমার স্বামী প্রবলেমে পড়বেন। এটা ছিলেন সুভাষচন্দ্র। আর এই আদর্শ, এই নীতি যদি সমাজে না আসে, তাহলে তুমি নেতাজিকে যতই ভালোবাসো না কেন, সেই কাজ তুমি করতে পারবে না। দুটো পডকাস্ট হতে পারে, দুটো ভিডিও তুমি বানিয়ে ফেলতে পারো, কিন্তু ওই আগুন যদি তোমার ভিতরে না জ্বলে না, তাহলে নেতাজিকে তুমি চিনতে পারবে না। নেতাজি হচ্ছে একটা এনার্জি যেটা তোমার মধ্যে পাস হয়ে যাবে প্রত্যেকটা মোমেন্টের জন্য। মানুষটা পৃথিবীতে নাই থাকতে পারে, বাট এনার্জি কিন্তু তোমার মধ্যে পাস হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যখন এটা বলছিলে আমারও গায়ের রোম দাঁড়িয়ে গেল এবং তোমারও চোখ একটু লাল হয়ে এসেছিল। আমি এখনো বলি, আমার এটা বলতে গিয়ে আগে চোখে ছলছল করে যে এই কথাটা যে মানে কতটা স্যাক্রিফাইস। তুমি বললে সেই সময় আমি সেই দাঁড়িয়ে সেই মানুষটার চিন্তা ভাবনাটা যখন ভাবলাম, সেটা ভেবেই নিজের মনের মধ্যে একটা অন্যরকম ব্যাপার হয়ে গেল। কুণালদা, এবার একটু তথ্যমূলক জায়গায় আসবো, যে তুমি রিসার্চ করেছো বা তুমি মানুষের সাথে দেখেছো, নেতাজিকে নিয়ে কথা বলেছো, তোমার নেতাজিকে নিয়ে কি মনে হয়েছে যে গুমনাইম বাবার থিওরি? আমি তোমার মুখ থেকে জানতে যাবো তোমার চিন্তা ভাবনা কি রয়েছে গুমনাইম বাবা বলো বা যে থিওরিজ গুলো কমপ্লিটলি রয়েছে, সেগুলো নিয়ে কোনটা সত্যি বা কোনটা মিথ্যে, কোনটা সঠিক বলে তুমি মনে করো? আমার মনে করে তো আমি বহুদিন আগেই বলেই দিয়েছি, যেটা নতুন কিছু নয়, আমার যারা ভিডিও দেখে তারা জানে। ব্যাপারটা হচ্ছে, দেখো একটা সময় ছিল আমি এটা মানতাম না, যে এটা বেশি দিন নয়, এটা হার্ডলি আজ থেকে 7-8 বছর আগেও হয়তো আমার মধ্যে ব্যাপারটা অতটা ছিল না। একদম না, এটা হতে পারে না, উনি এটা সাধু হয়ে এরকম, মানে উনি সাধু হতে আমার আপত্তি নেই, কিন্তু উনি সাধু হয়ে থাকবেন এটা অনেকেই বলেন, তো আমিও এটা ভাবতাম। কিন্তু যখন আমি দেখলাম একটার পর একটা পরত, দেখো মানুষ যত বয়স বাড়ে না, তখন মানুষের রিয়েলাইজেশন বাড়তে শুরু করে। একটা অতীতে যে ঘটনাটা তোমার খুব আঘাত করতে দেখবে, এখন আর করবে না। তুমি যখন 30 পেরিয়ে যাবে, 40 পেরিয়ে যাবে, আর 50-60 তো শেষই হয়ে যায় এসব জিনিসগুলো। আমি এই জিনিসগুলোকে দেখলাম যে দেখো, গুমনামি বাবা ওখানে লোকে বলতেন, কারণ পেপারে যেটা নামটা বেরিয়েছিল সে তো নাম তো জানতেন না কেউ। আমার একটা ভিডিও আছে, অশোক টন্ডন যিনি প্রথম এই ঘটনাটা বাইরে এনেছিলেন, উনি ন্যায়ালোক মানে একটা পত্রিকা ছিল তার, উনি জার্নালিস্ট ছিলেন। তো ন্যায়ালোকে প্রথমবার অশোক টন্ডন 16 সেপ্টেম্বর 1985 যখন ভগবানজির মৃত্যু হয় বলা হয়, সেই সময় উনি এই খবরটা পাবলিশ করেছিলেন। আমি ওনার সাথে কথা বলি, আরও অনেকে জানেন রিসার্চারদের সাথে কথা বলি, আবার আমি ফৈজাবাদ যাই। আমাকে যেগুলো স্ট্রাইকিং পয়েন্ট আমার কাছে সবচেয়ে বেশি ছিল, দেখো ওনার সঙ্গে যারা দেখা করতে যেতেন, দে আর ভেরি ইম্পর্টেন্ট। আমি তুমি কার সাথে মিশছি এটা ভীষণ ইম্পর্টেন্ট। ওনার সাথে যারা দেখা করতে যেতেন তাদের মধ্যে কারা ছিলেন? 1960s যখন প্রথম পবিত্রমোহন রায় খবর পান যে সুভাষচন্দ্র দেশে ফিরেছেন। পবিত্রমোহন রায় কে? পবিত্রমোহন রায় ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সিক্রেট সার্ভিস এজেন্ট। তিনি খবর পেয়ে যাচ্ছেন ওখানে
এবং তিনি দীর্ঘদিন তার সাথে মিশেছেন, তার সান্নিধ্য পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। এমনি এমনি 93-তে লোকটি মারা গেছেন, তার আগে পর্যন্ত আর চিঠি পড়ো, একটার পর একটা নাম, লীলা রায়, সুনীল দাস, তোমার আমাদের এক্স এমপি ছিলেন, আমি ভুলে গেলাম, সরি, এরকম একের পর এক লোক, একের পর এক লোক। বিষয়টা হচ্ছে যে এরা কেন যেতেন? এরা স্বাধীনতা সংগ্রামী, ঠিক আছে, এদের ব্যাকগ্রাউন্ড, এরা নেতাজির সঙ্গে আগে থেকে পরিচিত, বিপ্লবী ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের অনেকে। এরকম আমি প্রচুর ক্যারেক্টার্সকে খুঁজে পাই। সমর গুহ, সরি নামটা মনে পড়েছে। তো এটা একটা পয়েন্ট। এবং এদের লেখা, এরা কোনোদিন কিন্তু বাইরে বলেননি বিষয়গুলো, কারণ ভগবানজি কখনো চাইতেন না বিষয়গুলো সামনে আসুক। কারণ এই নেতাজিকে বুঝতে গেলে না অনেক ভেতরে বুঝতে হবে, অনেক গভীরতা থাকতে হবে, যে একটা মানুষ কখন নিজেকে সব থেকে আড়াল করে নেয় জানো, অনেক কারণ থাকে তার পেছনে। ব্যথা, অভিমান একটা কারণ হতে পারে। আমি এখানে একটা ছোট্ট ব্যাখ্যা দিই, জানো তো, যে গোমুখ দেখেছে আর গঙ্গাসাগর দেখেনি, সে কখনো গঙ্গাসাগরকে বিলিভ করবে না। যে গঙ্গাসাগর দেখেছে গোমুখকে দেখেনি, সে কখনো গোমুখকে বিলিভ করবে না। কারণ একই গঙ্গা, জন্ম থেকে তার উৎস থেকে একদম মিলন পর্যন্ত সাগরের সাথে পুরো ডিফারেন্ট ক্যারেক্টার। আমাদের লাইফটাও তাই, আমরা ছোটবেলায় একরকম থাকি, আমাদের বার্ধক্য আমাদের একটা অন্য জায়গায় নিয়ে যায়। সো সুভাষচন্দ্র বোসকে শুধুমাত্র আমরা ওইভাবে ভেবে এসেছি কারণ আমাদের কাছে ওটাই সেই ফটোগ্রাফিক মেমোরিতে রয়ে গেছে। বাট ওই মানুষটা এত অভিজ্ঞতা, এত কিছুর মধ্যে সইতে সইতে সে যখন একটা বিশাল অভিজ্ঞতা নিয়ে যখন মিশছে বে অফ বেঙ্গলে, সে তখন অনেক উদার তার মধ্যে চিন্তা ভাবনা। সে তখন আর এই স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী এবং দেশনায়ক নন। সেকেন্ড স্ট্রাইকিং পয়েন্টস, ওনার হ্যান্ডরাইটিং মিলে যাওয়া, এমনকি একের পর এক মানুষের সঙ্গে তার যে কথোপকথন, যে চিঠিগুলো আমি দেখি, আশুতোষ কালী এখান থেকে লিখছেন, তিনি একজন বিপ্লবী, তাকে মেনশন করে লিখছেন যে আপনার আদেশের জন্য অপেক্ষা করছি। গোলওয়ালকারের মতন নেতা, তিনি তার সাথে কানেক্ট করছেন। প্রণব মুখার্জি পর্যন্ত যাচ্ছেন তার সাথে যোগাযোগ করতে। একের পর এক বড় বড় লোক, উত্তরপ্রদেশের সিএম, উনি যেখানে থাকতেন, সার্কিট হাউস, পুলিশ স্টেশন, বড় বড় আধিকারিকদের বাংলো, সবই সামনে রয়েছে লাস্ট স্টেজ উনি যেখানে ছিলেন। এবং একদম এন্ডে, এরকম অনেক উদাহরণ আছে, একদম এন্ডে প্রথমে ওনার চিঠিগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আর একদম এন্ডে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আরটিআই যখন ফাইনাল আরটিআই রিপ্লাইটা দিল ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে, যে বলা হলো যে ওনার যে ডিএনএ টেস্ট করা ছিল দাঁতে, সেটা মানে অসমাপ্ত ছিল, কারণ রিপোর্ট নেগেটিভ এসেছিল। কারণ কিন্তু ডিএনএ টেস্ট করতে হলে তাহলে একটা ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট হয়। যেমন তুমি যদি এক্স রে করো, ডক্টরকে কিন্তু তুমি এক্স রে রিপোর্টটা দেখালে দেখবে না, কিন্তু তোমার তো এই প্লেটটা নিয়ে দেখবেন, ওটা দেখেই ডক্টররা দেখে, ওদের কাছে ইমপ্রেশন কি লেখা হয়েছে ওটা দেখে না। তো ওরকমই ডিএনএ রিপোর্টটা কি বেরোলো ম্যাটার করে না, ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটা দিতে হয় তার সাথে। ওটা মিসিং ছিল, ওটা দেওয়া হয়নি। ওটা নিয়ে যখন আরটিআই 2022 ফাইনালি করা হলো, তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট রিপ্লাই দিল যে না, এই ডিএনএ টেস্টের রিপোর্ট দেওয়া যাবে না, তাতে নাকি ইন্ডিয়ার ইন্টিগ্রিটি অ্যান্ড সোভেন্ট্রি, তাতে নাকি আঘাত ঘটবে, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব, তাতে নাকি আঘাত আসতে পারে, দেশে নাকি ক্ল্যাশ হতে পারে। তুমি ভাবতে পারো যে একটা ওরকম অনামি গুমনামি সাধুর দাঁতের ডিএনএ টেস্ট বাইরে আসলে এরকম বড় প্রবলেম হতে পারে। আমি ধরে নিলাম তিনি নেতাজি নন, তাহলে আমার প্রশ্ন, হুজ হি? তাহলে ওই লোকটা কে সেটা তো বলো। গভর্নমেন্ট কেন মুখটা সিল করে রেখেছে? বিকজ অফ দিস, বিকজ গভর্নমেন্ট জানে যে এই লোকটা সম্পর্কে বলা যাবে না। এবার ধরো কেউ বলছে এটা না ওটা না, কেন? যতক্ষণ পর্যন্ত থাপ্পা না মারা হচ্ছে ততক্ষণ পর্যন্ত লোকে জানতে পারবে না। আজকে আমি কথাটা 10 জায়গায় 10টা ইউটিউব চ্যানেলে বসে বলি, কিচ্ছু হবে না, কিন্তু কালকে যদি নরেন্দ্র মোদী দিল্লিতে বসে বলে কাল দেখবেন সবাই জেনে গেছে, তাই না? তো যতক্ষণ পর্যন্ত অথেন্টিক একটা অথেন্টিসিটি নয়, ব্যাপারটা হচ্ছে যে অফিসিয়াল, রাইট। যতক্ষণ পর্যন্ত সেটা অফিসিয়াল না হলো ততক্ষণ পর্যন্ত সেটা, এখন দেখবে অনেকেই বিমান দুর্ঘটনার মানছে না, কারণ তাদের কাছে অথেন্টিক সোর্স থেকে খবরগুলো এসে গেছে। এটা আমি একা বলছি না, প্রচুর লোক বলছে, রিসার্চাররা বলছে। সো গুমনামি পর্যায়টাকে বুঝতে গেলে তার স্পিরিচুয়াল পাথটাকে বুঝতে হবে। আমরা ভীষণ হিপোক্রিট, আমরা বলি সাধু, স্পিরিচুয়ালিটি, এগুলোকে আমরা একটা সময় ভেক মনে করি, কিন্তু আমরা ভগবানকে পুজো করি। আমাদের কোর্ট কি কখনো স্পিরিচুয়ালিটিকে অ্যাকসেপ্ট করে নেবে কোনো একটা রায় হিসাবে? কিন্তু স্পিরিচুয়ালিটিকে অস্বীকার করতে পারবে না।
তার মানে আমাদের জুডিশিয়ারি কখনো স্পিরিচুয়ালিটি দ্বারা কোনো কিছু হিসাব করতে পারে না, বাট স্টিল সেটাকে অস্বীকার করতে পারে না। এটা হচ্ছে ফ্যালাসি। বাট সেটাকে হিউম্যান সেন্টিমেন্ট বলেও কোথাও একটা আঘাত না করতে চায়, মানে এটাও বলা হয়। হ্যাঁ, সেটাও পারবে না। তার মানে একটা মানুষকে তুমি বলতে পারো, তুমি বলছো যে একটা মানুষ আধ্যাত্মিকভাবে অনেক কিছু করতে পারে, আর বলছো এগুলো, কেউ বলবে আমি আজকে, তুমি ধরো বিশাল ভগবানকে ভালোবাসো, তুমি ভগবান মানে এতটাই আস্তিক যে তুমি সারাক্ষণ ভগবানের মুখ বুঝে পড়ে থাকো। আমি যদি কালকে এসে বলি যে সৌভিক আমি কালকে ভগবানকে দেখেছি, তোমাকে বলে কুণালদার মতন ব্লাফ, মাস্টাররা কেউ নেই, তুমি কিন্তু বিশ্বাস করবে না। রামকৃষ্ণদেবকেও কিন্তু সেই সময় লোকে বিশ্বাস করেনি, মানেনি, কিন্তু আজকে পুজো করে। সো বিলিফ সিস্টেম তৈরি হতে সময় লাগে, তাতে হাতুড়ি আঘাত মারতে হয়। আজকে আমরা সেই কাজটাই করছি, একটা দিন গিয়ে এটা প্রমাণিত হয়ে যাবে। আজ থেকে 100 বছর আগে দেখবে লোকে এই প্রশ্নটাই করবে না। সো এটা একটা পার্ট। ইভেনচুয়ালি মুক্তিযুদ্ধের সময়ও খুব সাহায্য ছিল নেতাজি, এটাও মানে একটা ইয়ে উঠে আসে। এটা মুজিবুর রহমানের বক্তব্যও ছিল, এবং এখন তো এগুলো প্রিজার্ভ করা হচ্ছে, তখনকার দিনে কিছু প্রিজার্ভ করা হতো না। তো ভগবানজি একটা কথা বলতেন, আমার ভিডিওটা রিসেন্টলি রিলিজ করেছে, উনি বলতেন যে আমার পা যদি আমার বাড়ি থেকে গিয়ে আমার বাড়ির পেছনের দেয়ালটায় ঠেকে যায়, তাহলে আমাকে পৃথিবীর কোনো প্রান্তে যেতে কেউ ঠেকাতে পারবে না। এটা আরেকবার বলো তুমি। মানে আমার বাড়ি থেকে আমার পা যদি গিয়ে একবার আমার বাড়ির পেছনের দেয়ালে ঠেকে যায়, তাহলে আমাকে কেউ পৃথিবীর কোনো প্রান্তে যেতে আটকাতে পারবে না। এই কথাটা উনি বলেছিলেন। আমি কথাটা মানে প্রথমে বুঝতে পারিনি, বাট আমি যখন ফৈজাবাদে, মানে বিশেষ করে যখন আমি রামভবন যাই, তখন গিয়ে দেখি রামভবনের পেছনে জানলা দিয়ে দেখা যাচ্ছে পেছনটা পুরো জঙ্গল। তো আমি খোঁজ নিয়ে জিজ্ঞেস করলাম এই জঙ্গলের পেছনে কি আছে? ওই জঙ্গলের পেছনে আর্মি ক্যান্টনমেন্ট আছে, আর্মি ক্যান্টনমেন্টের ওয়াল রয়েছে। তুমি ভাবো, তার মানে আর্মির সাথে ওনার কিভাবে যোগ ছিল। একবার যদি উনি ক্যান্টনমেন্টের ওনার সাথে কানেক্ট করে ফেলেন, মানে একটা রূপক, তাহলে উনি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারেন। বিকজ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান গভর্নমেন্ট সবাই জানতো উনি এখানে আছেন, এবং উনি কিভাবে আছেন, কোন পরিস্থিতি আছেন, ওনার উপর নজরদারি চলতো। এটা খুব সিম্পল ব্যাপার ছিল। এটা যদি 80s বা 70s বা 60s হয়েছে, তো তখন তো কমিউনিটি, তুমি মানে আমাদের দেশের লোকেরা খুব বোকা বোকা কথা বলে। তুমি ভাবো না, যতদিন পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী নরসিংহ রাও হননি, তার আগে পর্যন্ত দেশটা খুব অর্থনীতিতে ডুবে গেছিল। কি ছিলাম আমরা, গরিব দেশ ছিল। কলকাতায় লোডশেডিং হতো প্রত্যেক দিন, সন্ধ্যেবেলায় 2-3 বার করে লোডশেডিং হতো। আমাদের খেলার টাইম থাকতো, কখন কখন আমরা খেলবো, ওই সময়টা আমাদের পড়াশোনা করতে হবে, এটা আমাদের আনন্দ ছিল। আমাদের কি ছিল, টেলিকমিউনিকেশন কি ছিল, ওটা গরিব একটা দেশ। সেই সময় কমিউনিকেশন কিচ্ছু ছিল না। তখনকার সময় নেতাজি কোথায় বসে আছেন গিয়ে কেউ জানার সম্ভবই না। এটা আজকে 2024 সাল নয়, এখন হলে সম্ভবই ছিল না লুকিয়ে, মানে ওভাবে কোথাও একটা আড়ালে বসে থাকে। ইউ হ্যাভ টু রিয়েলাইজ, তোমাকে এখন শুধু বসে বসে তুমি এই মুহূর্তে শীতকাল বলে তুমি ঠান্ডা লাগছে বলে ওরকম করে রিয়াকশন দেওয়া হবে না। তোমাকে ওভারঅলটা বুঝতে হবে যে তৎকালীন সময় পরিস্থিতিটা কি ছিল। নেতাজি হতে পারেন না, নেতাজি পরিবারের লোকেদের, আমার পরিষ্কার বক্তব্য, যারা এই কথাগুলো বলেন বা যারা এর বিরুদ্ধে করেন, তারা কেউ যায়নি কখনো ফৈজাবাদে, তারা কেউ কখনো উত্তরপ্রদেশ যায়নি, কোথাও গিয়ে দেখেনি তারা কি আছে না আছে। কেন? আমাকে কিউরেटर বলছেন যে স্যার इतने सारी चीजें हैं ना, सब हिंदी में अगर होता तो हम पढ़ सकते हैं, बंगाली में लिखा हुआ है चिट्ठियां, इतनी चिट्ठियां है। তুমি বিশ্বাস করো সৌভিক, সেগুলো হারিয়ে গেছে আজকে রাম মন্দির তৈরি হওয়ার পর। রাম মন্দিরের আন্ডারে চলে গেছে সেই রামকথা সংগ্রহালয়, যেখানে নেতাজির জিনিস ভরে ভরে আছে, হাজার হাজার জিনিস আছে। সেই চিঠিগুলো তুমি পড়তে পারো না, তুমি বুঝতে পারবে না, রহস্য উন্মোচন হয়ে যাবে। সেই চিঠিগুলো পুই পোকায় খেয়ে জামাগুলো পুরো কাগজ হয়ে গেছে, সব পড়ে রয়েছে ওখানকার ট্রেজারির মধ্যে, কেউ নিয়ে আসার নেই, কেউ দেখার নেই। এত বড় একটা মিস্ট্রি দেশের, ভাবো একটা গুদামের মধ্যে আটকে পড়ে রয়েছে, কেউ বের করছে না। ওটাকে প্ল্যান করে বন্ধ করে রাখা হয়েছে। শুনতে খারাপ লাগলো, এটা বাস্তব। তোমার আজকে এই পডকাস্টে আমি আরো একবার বলছি, এরা নেতাজি বিরোধী নয়, বাট যদি আমি বুঝি যে এটার ফলে আমার দেশের কোনো একটা সমস্যা হতে পারে, তার জন্য আমার বেটার একটা ব্রঞ্জের মূর্তি বিশাল আয়তনের দিল্লির রাজপথে বসালে সেটা অনেক বেশি লোক দেখানো এবং ভোটের রাজনীতিতে সুবিধে হয়। বাট আমি স্টিল বলছি, মোদি গভর্নমেন্ট যতটা করেছে সেটা অনেক কেউ করেনি। আবারও বলছি, বাট মোদি হিমসেলফ, হি নোজ হোয়াট ইজ দ্য প্রবলেম। বাট আমি যদি আজকে এটা বিরোধিতা করে দেখো এই কথাটা বলছে, আরে মোদি তো বসিয়ে তোছে। দিস ইজ দ্য পলিটিক্স। এটা রাজনীতিবিদরা বোঝেন যে কোথাও তো একটা মুখ বন্ধ করতে হবে, কোথাও তো একটা মুখটা চাপা দিয়ে রাখতে হবে। বাট প্রবলেম ইজ, নেতাজির সত্য আজকেও আনা যাবে না, কারণ নেতাজি হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি স্যাক্রিফাইস করতে, বলছেন বৈরাগ্য, স্যাক্রিফাইস করতে 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 এমন একটা জায়গায় চলে গেছিলেন যে আজও তাকে নিয়ে মুখ খোলা যাবে না। বিকজ কেন? মুখ খুললে
আজও প্রবলেম ক্রিয়েট করতে পারে। কারণ ওনাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল দেশের নেতারা, ওনাকে নিয়ে ষড়যন্ত্র করেছিলেন বৈদেশিক শক্তিগুলি, তাদের ইতিহাস আজকে বাইরে চলে আসবে। জাপান অনেক ফাইল এখন রিলিজ করেনি, করবেও না, কারণ তাহলে নেতাজির বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র সামনে আসতে পারে। রাশিয়া করেনি, ইংল্যান্ড তো করবে না, আমেরিকা করবে না। এখন কি চাই? আরে নতুন নতুন বন্ধুত্ব, এখন আর পুরোনো দিনের কথা বলে পুরোনো কাশুর দিকে কি লাভের মাঠে ব্যাপার। এখনকার সময় দাঁড়িয়ে যতটা ঠিক করা যাচ্ছে করি, বাকিগুলো। এখন তুমি আমাকে প্রশ্ন করতে, ওটা কি ঠিক না ভুল পলিসি? আমি এটা বলতে পারবো না। এটা যদি আমার বাবা হতো তাহলে আমি বলতাম ভুল পলিসি। আমি যদি প্রধানমন্ত্রী হতে বলবো ঠিক পলিসি। আমি তো অসম্মান তো করছি না মানুষটাকে। দ্যাটস অল। আমি দেখো তথ্যমূলক এগেইন বললাম যে অনেক জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। লাস্ট আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো, এটা তোমার ইয়েতেও আমি শুনেছি তুমি যাদের সাথে নেতাজি নিয়ে কথা বলছো, এটা নিয়ে তুমি কি ভাবো যে নেতাজি ফিরে আসবেন? তোমার কি মানে আমি বলতে গিয়ে খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম, আই থিঙ্ক, মনে হয়। রাইট মানে ইটস গুড ফর ইউর পডকাস্ট। তো না, বাট আমরা সকলেই নেতাজি নিয়ে না, কুণালদা, কখনোই কথা বলার শেষ হবে না এবং আমরা প্রত্যেকেই এক্সাইটেড হয়ে পড়ি। মানে আমিও ভেবেছিলাম একটু তাড়াতাড়ি শেষ করবো বা কিছু, বাট নেতাজি নিয়ে হয়তো মানে কি বলবো, 1 বছর ধরে কথা বললেও নেতাজি নিয়ে শেষ হওয়া সম্ভব না। মানুষটা এতটাই ডাইভার্সিফিকেশন তার মধ্যে রয়েছে। দেখো সৌভিক, তোমার প্রশ্নের উত্তরটা দেওয়াটা এরকম, দেখুন তুমি কোনদিন ভগবান দেখেছো? থিংস আর লাইক দ্যাট না। আমার যেটা মনে হয় যে আই এম নট দ্যাট মাচ স্পিরিচুয়াল, এবং আমি অতটা ভগবানবাদী নইও। আমার কাছে গড কনসেপ্টটা সিম্পলি আলাদা। আমি নিজেকে মাঝে মাঝে বলি যে একটা দিন আসবে হয়তো আমি বলবো যে এই মোবাইল ফোনটারও প্রাণ আছে, তোমার আমার মতন করে নিই, বাট আছে। কেন? কারণ হচ্ছে আমাদের এই গোটা ইউনিভার্স টোটালটাই বেসড অন ইনফরমেশনস। সমস্ত কিছু ইনফরমেশন ওরিয়েন্টেড। আমাদের দুনিয়াটা বর্তমানে চলছে ইনফরমেশনের উপর, লড়াইটা ইনফরমেশন নিয়ে। তোমার শরীরটা তৈরি ইনফরমেশন দিয়ে, তোমার প্রত্যেকটা কণা তোমার শরীরে যেগুলো রয়েছে ইনফরমেশন ওরিয়েন্টেড। বাট শরীরকে একদিন যেতে হবে, এটা স্পেসিফিক। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় হবে? পৃথিবীতে অমর এই শব্দটা নেই। তুমি বলতে পারো তাহলে সোল ইন্ডিভিজুয়াল হয় না, বাট সোল ইজ ফুল অফ মেমোরি। তাই একই বাবা মায়ের অনেকগুলো সন্তান অন্যরকম হয়। কেন? বিকজ প্রত্যেকটা শরীরের মধ্যে যখন সোল প্রবেশ করে তখন আলাদা আলাদা ইনফরমেশন নিয়ে আসে, সেই ওয়াইজ বডি এবং মাইন্ড গঠন হয়, তার পাশে পারিপার্শ্বিক পরিস্থিতি নানা কিছু নিয়ে একটা মানুষ তৈরি হয়। এটা একটা কেমিস্ট্রি বিটুইন এভরিথিং। সুভাষচন্দ্র বোস ব্যক্তি জীবনে কখনো ফিরবেন না, এটা আমি নিশ্চিত। কারণ মানুষকে যে শরীর ছাড়তে হবে, বাট হি ওয়াজ পিওর সোল। এই ধরনের সোল পৃথিবীতে খুব রেয়ার আসে। ওই সোল হতে পারে অন্য মাধ্যম দিয়ে এই পৃথিবীতে আসতে পারে। আমি একটু ইন্টারাপ্ট করবো, তুমি নিশ্চয়ই এটা শুনেছো, আমি জানি না পডকাস্টে কতটা কথাটা বলা উচিত। জ্ঞানগঞ্জের কথাটা বোধহয় তুমি, আমি জানি না কতটা তোলাটা ঠিক। হ্যাঁ শুনেছি, জ্ঞানগঞ্জের কথাটা কেউ না কেউ বলেছেন, ব্যাপারটা এরকম, মানে হেরসে। তো ব্যাপারটা হচ্ছে যে তোমার মুখ থেকেই শুনবো না, আমি জ্ঞানগঞ্জ নিয়ে না, আমি বলছি যে তুমি কি মনে করো, বা মানে যখন আমরা একটা না, দেখো জ্ঞানগঞ্জে তো আমি কখনো যাইনি, আর আমাকে যেতে হলে মরতে হবে, তাহলে মরার পর তোমার সাথে কথা বলা সম্ভব। মানে ওই নেতাজি অনেকে এটা একটা না, মানে আমার কাছে ব্যাপারটা ভীষণ ইরেলেভেন্ট। ওকে, অনেকে কে কি বলছে আমার ম্যাটারই করে না। মানে আমি জ্ঞানগঞ্জ নিয়ে বলছি না, অমুকে এরা কি বলেছে, ওকে, অমুকে কি বললো ম্যাটার করে না, যে তার পেছনে লজিক এন্ড এভিডেন্স। দেখো জ্ঞানগঞ্জে নেতাজি আছেন কিনা, অন্য কেউ আছেন কিনা, যারা দাবি করেন তারা ইদার সেখানে গেছেন, অথবা তারা দেখেছেন, অথবা তারা কারো কাছ থেকে শুনেছেন। না আমি কারো কাছ থেকে শুনেছি, না আমি সেখানে গেছি, না আমি গেলে আর ফিরে আসব। তো জ্ঞানগঞ্জে যদি নেতাজি থাকেন তাহলে বিষ্ণু, ব্রহ্মা, মহাদেব তারা প্রত্যেকে এক্সিস্ট করেন আমাদের জীবনে। এবং এখানে বিতর্কিত কথা হয়ে যাবে যে আমাদের দেবদেবীরা তো আমরা যবে মডার্ন হয়েছি সেভাবে মডার্নাইজ করেছি তাদেরকে, নো ডাউট। কারণ আমরা যখন গুহায় থাকতাম আর মহাদেব নিশ্চয়ই দেবী দুর্গা তখন নিশ্চয়ই শাড়ি পরে থাকতো না। লজিক বলো যে আমরা যদি তখন আমরা গুহা মানব ছিলাম, তখন আমরা জামা কাপড় পরতাম না, আমাদের দেবতা তখন জামা কাপড় পরা শুরু করে দিয়েছিল? ডেফিনেটলি করেনি। তার মানে আমরা যত মডার্নাইজ হয়েছি আমাদের দেবদেবীরা সেভাবে তৈরি হয়েছে। তখন আমাদের দেবদেবী বাতাস, অগ্নি, সূর্য এরা ছিল, কারণ তখন তাদেরকে আমরা দেখতাম, তারপর থেকে তাদের ফর্মটা বদলালাম। তুমি ভাবতেই পারো যে তোমার আরাধ্য পুরুষ সুভাষচন্দ্র আবার ফিরে আসবেন, এটাতে কোনো বাধা নেই।
তুমি কাকে ভগবান মানবে কাকে মানবে না তা নিয়ে আমার কোনো আপত্তি নেই, বাট এই প্রশ্নটা আমার কাছে খুব ডিফিকাল্ট টু অ্যান্সার, বিকজ আমি যেহেতু ভগবানকে দেখিনি, তাই এই লজিকটা নিয়ে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি যে আমার দৌড় এর বেশি, এর ওই অব্দি নেই। আমাকে যদি কেউ বলেন রঘুনাথ সিদ্ধপুরুষ এ বলেন, আমি বলবো যে উনি বলেছেন, আমি এই লজিকে যেতে পারবো না, আমার কাছে কোনো প্রুফ নেই। আর সবিক স্পেসিফিক্যালি আমাকে যদি আবার এই উত্তরটা দিতে হয়, আমি বলবো যে মৃত্যু অনিবার্য সবার জন্য। তুমি বলবে যে তার তৈলঙ্গ স্বামী এত বছর বেঁচেছিলেন, তিনিও তো একটা স্পেসিফিক বছর বেঁচেছিলেন, আর তার কোনো সাইন্টিফিক কিন্তু কোনো, তখনকার দিনে মানুষের গাছপাতর থাকতো না বয়সের, মানে এখনো আছে, দেখবে বলবে যে এত বছর, কিন্তু দেখবে অতটা বয়স নয়। কিন্তু তোমার বিলিফ সিস্টেম তোমাকে ওইটা ভাবাতে বাধ্য করে এবং সেটা তোমার বলতে ভালো লাগে। এই অনেক বলছেন রাম মন্দির তৈরি হয়েছে, তার অনেক তার নিচ দিয়ে একটা সুনামি চলে গেছেন ভগবানজি বা গুমনাই বাবা, কি যায় সেটা বলাতে? আই ডোন্ট নো। তুমি রিলেট করতে পারো যে রাম সেখানে জল সমাধি নিয়েছিলেন, গুমনাই বাবা সেখানে মারা গেছেন, গুড, তুমি রিলেট করতে পারো, বাট এটাকে তুমি কনক্লুশন টানতে পারো না। আমি এটাকে অস্বীকার করছি না, ওকে, ইটস এ লজিক, বাট প্রুফ নেই এর পেছনে। তো জ্ঞানগঞ্জ আমার থেকে অনেক দূরের বিষয়। আমি তো একজন সাংবাদিক ক্রিয়েটের মানুষ, এটা তো আধ্যাত্মিক পুরুষ বলতে পারো। আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য মানে আমি কখনোই ছিল না যে খুব একটা তথ্যমূলক নেতাজি নিয়ে করবো বা কিছু, হ্যাঁ, কারণ নেতাজি নিয়ে তথ্যমূলক করতে গেলে এগেন 1 বছর বা তার বেশি সময় হয়তো লেগে যাবে। তো কোথাও একটা আমার ইচ্ছে ছিল, মানে আমার নিজের ভালোবাসার জায়গা, বা প্রত্যেকটা মানুষ নেতাজিকে ততটাই হয়তো ভালোবাসে যতটা আমি ভালোবাসি, এই বাংলার মানুষ, এই ভারতবর্ষের মানুষ। তো কোথাও একটা আমার অডিয়েন্সের সাথে কানেক্ট করানোর ছিল কিছু বিষয়কে নিয়ে, খুব একটা তথ্যমূলক আমরা করতে পারিনি। তোমার অডিয়েন্স ওরিয়েন্টেডও মনে হয় পডকাস্ট। হ্যাঁ, মানে আমি একটু, আমার অডিয়েন্স যেহেতু আধ্যাত্মিক কিছু দেখতে পছন্দ করে, তো সেই জায়গা থেকে একটা আধ্যাত্মিক এবং ইউথের কাছে নেতাজি আজকে কিভাবে অ্যাকসেপ্টেবল ওঠেনি, এটাই আমি একটা চাইছিলাম। খুব তথ্যমূলক এগেইন করলাম না। তো সেই জন্য কুণালদা থ্যাংক ইউ প্রথমত, তোমাকে থ্যাংক ইউ। আর দ্বিতীয়ত মানে আমি নেতাজি যদি ছেড়ে কুণাল বোসকে নিয়ে বলি, তাহলে তুমি জানো না তোমার জন্য আমার কতটা সম্মান রয়েছে। আমি পডকাস্টে বসে বলছি না, আজকে থেকে ফলো করি না, শুধু সুবক্তা হিসাবে না, তোমার সাথে না খুব কম সংখ্যক মানুষ মিডিয়াতে দেখি যাদের সাথে আমি কানেক্ট করেছি পার্সোনালি, তুমি তাদের মধ্যে একজন। নয়তো আমি 1 বছর ধরে হয়তো পেছনে করতাম না। এবং কোথাও গিয়ে যখন তোমার সাথে কথা বলি না, বা আমি দেখিও তোমাকে স্ক্রিনে, ওই নিজের দাদা বা ভাই, ওই ব্যাপারটা আমি ফিল করি, সবসময় ফিল করি। এবং থ্যাংক ইউ কুণালদা, মানে মোর নামেই বলে খ্যাত হোক আমি তোমাদের ইল্লু। তো বিষয়টা হচ্ছে যে সেখানেই যে তোমার সাথে আমার করার ইচ্ছে বহুদিন ধরে ছিল এবং আজকে সেটা হলো। তো সেটার জন্য থ্যাংক ইউ। ভীষণভাবে তুমি এসছো, একটা নেতাজি নিয়েও কথা হলো, এবং তোমার আইডিওলজি বলো বা আমরা ইউথের কাছে কিভাবে নেতাজিকে কানেক্ট করতে পারি। তুমি, আমার মনে হয় আমরা প্রত্যেকই মিডিয়াম মানুষের পৌঁছানোর জন্য, আমরা নিজে কিছু করছি না, একটা সেই মানুষটাকে পৌঁছে দিচ্ছি যাদেরকে পৌঁছানোর দরকার। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কিছু বলার রয়েছে? ভালো লাগলো তোমার সাথে কথা বলে, কারণ তোমার সাথে আমার সেই অর্থে কখনো খুব একটা কথা তো হয়নি। তোমার ফোন আসতো, হ্যাঁ ফোন আসতো, আমি বলতাম কালকে করো, পরশু করো বা পরে করো। তো সেই জায়গা থেকে ভালো লাগলো। আমার প্রত্যেকটা দিন মানুষের সাথে আলাপ হয়, কথা হয়, এটা আমার খুব ভালো লাগা। আমি আসলে একটুখানি খুব স্লো জীবন কাটাতে ভালোবাসি। আমার মনে হয় সেটার মধ্যে অদ্ভুত একটা মজা আছে। আমি সবসময় স্বপ্ন দেখতাম যে ঘুম থেকে উঠে আমার মনে হবে না আজকে আমার বস কি বলবে, আমার সকালটা একটু বলে, তুমি আমাকে বলে 9টার সময়, আমি দেরি করে ঘুম থেকে উঠতে ভালোবাসি, একটু ধীরে সুস্থে উঠতে ভালোবাসি। আমি আর্লি রাইজার নই যে উঠে আমার একটু লেটে, মানে দিনটা তাদের আরো এনার্জিটা থাকে অনেক রাত অবধি। এটা যেমন আমার জিনিস মনে হয়। আমার সত্যি খুব ভালো লাগলো তোমার পডকাস্টে এসে। আর মানে ওই যে একটা কথা আছে না, যে একটা মানুষ তার আদর্শের জন্য মানে সারা জীবন সেটাকে নিয়ে বেঁচে থাকতে পারে, তো ওটাই হচ্ছে বড় জিনিস। নেতাজিকে নিয়ে আমি কাজ করতে গিয়ে আমি অনেক সময় যদি কোনো ভুল করে থাকি বা কোনো কিছু মানে হয় মনে হয়, তখন মনে হয় যে এই লোকটা থাকলে এটা কি করতো। বাট কোনো কিছুকে না আলটিমেট ধরে নিও না, মানে এটা আমার সবাইকে বলার কথা, যে যাকে ভালোবাসো তাকে ভগবান বানিয়ে দিও না। ভগবান ইটসেলফ, মানুষই ভগবান হয়। কারণ আমাদের জীবিত অবস্থায় আমরা হয়তো কোনো ভগবানকে না দেখতে পারি, মানুষের থেকে বড় ভগবান আর পৃথিবীতে কেউ নেই, ঠিক আছে? কারণ আমরা ইতিহাসে রামকৃষ্ণ এবং শ্রী চৈতন্যকে পড়েছি, তারা কিন্তু আজকে ভগবান রূপে আমাদের কাছে পূজিত হন, তারা একসময় মানুষই ছিলেন। তো যুগে যুগে সে রামচন্দ্র হোক, কৃষ্ণ হোক, মানে শ্রীকৃষ্ণ হোক বা সুভাষচন্দ্র, এরা ইটসেলফ গড। মানে মানুষই মানুষের ভাগ্য লেখে, তো তাই সুভাষচন্দ্র আমাদের ভাগ্য লিখেছিলেন। তাই এটাই বলি যে ভারত ভাগ্য বিধাতা, যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন, তো সুভাষচন্দ্র এক প্রকার ভারতের ভাগ্য বিধাতাই।
আজকে সুভাষচন্দ্র যদি না থাকতেন তাহলে ভারতের ইতিহাসটা অন্যরকম হতো, মানচিত্রটা অন্যরকম থাকতো। সো সুভাষ বোস ইজ অলওয়েজ জিন্দাবাদ। থ্যাংক ইউ, ভালো থ্যাংক ইউ, থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।